নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি পায়েল। জানাবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। অপরাধ ঢাকতে খুন করা হয়নি তো অভিষেকের পিএকে দীর্ঘদিন ধরে উধাও, সুমিতকে নিয়ে আশঙ্কা ঋতব্রতর। হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক, প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ। দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত। সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর। মোদী শাহের পাশে সুদীপ কাকলি, দল ঐক্যবদ্ধ বার্তা দিলেও এনডিএ বৈঠকে উধাও এনসিপিআই এর 3 সাংসদ। ধাওয়া করে আটক পিকআপ ভ্যান, তল্লাশিতে সবজির আড়ালে মিলল 9টি গরু, পাচারের চেষ্টার অভিযোগে দাসপুরে ধৃত 1। ছাত্র আন্দোলন আমাদের বোকা বানিয়েছে, তোপ তাসলিমার পাল্টা জবাব দিলেন ককরোচ অভিজিৎ। ফের মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক, আমার নামে টাকা চাইলে দেবেন না, সোশ্যাল মিডিয়ায় বার্তা ক্ষুদিরাম টুডুর। তৃণমূলের পর এবার বিজেপি নেতাদের উপর ডিম থেরাপি, আগেই সতর্কবার্তা দিয়ে রেখেছিলেন শ্রমিক। বর্ষাতে পড়ার সময় বিপত্তি, বাঁকুড়ায় বজ্রাঘাতে প্রাণ হারালেন হেলথ অফিসার, রাজ্যে মৃত কমপক্ষে 5। মুখ্যমন্ত্রী শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিলেন হামিম, নবান্ন চত্বরেও নজরদারি জঙ্গির। দুর্নীতি রুখতে অ্যাকশন মোডে শুভেন্দু, 3 আইপিএস কে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে। কলকাতায় খেলবে ব্রাজিল, মেসি কাণ্ড যেন না ফেরে, ফেডারেশন সভাপতির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মোদির পোস্ট ডিলিট বিতর্ক, জুকারবার্গকে ভয় না পাওয়ার আর্জি জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট মহুয়া মৈত্রের। টুলু মামলায় যোগ, পাথর খাদানের সঙ্গে যুক্ত 3 ব্যবসায়ীর উপর এলোপাথারি গুলি নলহাটিতে। এবার কি শত্রুঘ্ন হাত ছাড়ছেন মমতা? রাজ্যের মন্ত্রী বিধায়কদের পাশে বসে তৃণমূল সাংসদ। যৌনাঙ্গে লোহার রড, মুখ থেঁতলে খুন কিশোরীকে বর্বর নির্যাতনের প্রতিবাদে উত্তাল অসম। পরীক্ষার হলে লুটিয়ে পড়ল 7ম শ্রেণীর ছাত্র, দিনহাটার স্কুলে রহস্য মৃত্যু কিশোরের। বিজেপিকে বিধে যোগ দিয়েছিলেন তৃণমূলে, ভোটের 3 মাসের মাথায় দল ছাড়লেন চন্দ্র বসু। আগে 500 এখন 200, প্রকাশ্যে তোলাবাজির ভিডিও ভাইরাল, আসানসোলে ধৃত বিজেপি নেতা। আরজি করের অভিশপ্ত জায়গায় ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য? দুর্নীতি রুখতে অ্যাকশন মোডে শুভেন্দু, 3 আইপিএস কে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে। আরও বিপাকে হুমায়ুন কবির, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিশ পাঠালো মোহামেডান ক্লাব। গ্রেটার নয়ডায় একটি কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত 2 দমকল কর্মী, আহত একাধিক। পরিচারিকার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ 32 কোটি টাকা, পাসবই দেখে হতবাক বিধবা, অভিযোগ দায়ের মঙ্গলকোট থানায়। সেই অভিশপ্ত অগাস্ট 7 দিনের জন্য বিরতি চেয়ে নিলেন আরজি কর নির্যাতিতার বিধায়ক মা। এবার বীরেন্দ্র কৃষ্ণের নামে হবে মেট্রো স্টেশন, জন্মদিনে বড় উদ্যোগ রাজ্য সরকারের। হেলমেট পরে সেলফি তুললেই মিলবে 500 টাকা, কৃষ্ণনগর পুলিশের জেলার অভিনব উদ্যোগ। পুতিনের দুয়ারে হামলা, ইউক্রেনের ভিড়ে ঠাসা হলিডে রিসর্ট, ড্রোন বিস্ফোরণে মৃত 7। সনাতন মুছতে বলে বিতর্ক, এবার বিজয়ের বান্ধবীকে অশালীন মন্তব্যে গ্রেপ্তার উদয়নিধি স্টালিন। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। ধাওয়া করে আটক পিকআপ ভ্যান, তল্লাশিতে সবজির আড়ালে মিলল 9টি গরু, পাচারের চেষ্টার অভিযোগে দাসপুরে ধৃত 1। সন্দেহজনক মনে হওয়ায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একটি পিকআপ ভ্যান আটকায় পুলিশ। গাড়ির ভিতরে তল্লাশি চালাতে দেখা যায় সবজির ঝুড়ির আড়ালে রাখা হয়েছে গরু। অভিযোগ, গরুগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
মঙ্গলবার রাত 2টো নাগাদ পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও বিফল হন অভিযুক্ত পাচারকারী। দাসপুর থানার এক পুলিশ আধিকারিক জানান, পিকআপ ভ্যানটি আটকের পাশাপাশি 9টি গরু উদ্ধার করা হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে মঙ্গলবার সকালে তোলা হচ্ছে ঘাটাল মহকুমা আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আঙ্গার খান। তার বাড়ি মেদিনীপুর কোতোয়ালি থানার অন্তর্গত চেরুয়া এলাকায়। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে মঙ্গলবার গভীর রাতে আটকে দেয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভ্যানটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। তল্লাশি চালাতে দেখা যায় সবজির ট্রের নিচে লুকিয়ে রাখা হয়েছে গরু। তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া গরুগুলিকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। অপরাধ ঢাকতে খুন করা হয়নি তো অভিষেকের পিএকে? দীর্ঘদিন ধরে উধাও সুমিতকে নিয়ে আশঙ্কা ঋতব্রতর। দীর্ঘদিন ধরে বেপাত্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় হদিশ না পেয়ে এক পর্যায়ে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে সুমিত রায়কে নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আসল তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বললেন, উলুবেড়িয়ায় অনেকক্ষণ ছিলাম, নিচের তলার কর্মীরা বললেন, আচ্ছা খুন হয়ে যায়নি তো সুমিত? আসলে ও খুন হলে অনেক কিছু ধামাচাপা পড়ে যাবে। পাশাপাশি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশ থেকে পালাতে পারেন বলেও আশঙ্কা ঋতব্রতর। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক এই মুহূর্তে জেলবন্দি সুজয় হাজরাকে গ্রেপ্তারের পরই উঠে আসে সুমিতের নাম। অভিযোগ 26-এর ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে। এছাড়া শালবনীতে একটি জমি দুর্নীতি মামলাতেও অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুমিতের। এসব অভিযোগ পেয়ে মাসখানেক আগে সুমিতের খোঁজে শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয়, কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও সুমিতকে পাওয়া যায়নি। সেই থেকে বেপাত্তা সুমিত। পরবর্তীকালে পুলিশের আবেদনে মেদিনীপুর আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে লুকআউট নোটিশ জারি করা হয়। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন সুমিতের আইনজীবী। গতকাল অর্থাৎ সোমবার ডেবরার ঘটনায় আগাম জামিন মিলেছে সুমিত রায়ের। তবে শালবনী জমি দুর্নীতি মামলায় রেহাই পাননি তিনি। 10 দিনের মধ্যে তাকে তদন্তকারীদের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, সুমিত রায় খুন হয়ে যাননি তো? তার কথায় হাইকোর্ট বলেছে একটা কেসে জামিন খারিজ, অন্য কেসে জামিন হয়েছে, কিন্তু 10 দিনের মধ্যে হাজিরা দিতে হবে। তবে সুমিতের ধরা পড়া জরুরি, কারণ খুন হয়ে গেলে অনেক কিছু ঢাকা পড়ে যাবে। এদিন অভিষেককেও এক হাত নেন ঋতব্রত। তার দেশ থেকে পালানোর আশঙ্কা প্রকাশ করে বলেন, আমাদের পাসপোর্টের রং নীল, এমপি থাকাকালীন লাল ছিল। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যে দেশের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই, সেখানে গিয়ে পাসপোর্ট সারেন্ডার করে আশ্রয় চাইতে পারেন। চোখ দেখানোর নাম করে পালিয়ে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক। প্রশান্ত কিশোরীর জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ। রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত। বিরোধী দলকে যেমন নিশানা করেন, তেমনি নিজের দলের ভুল হলেও ছেড়ে কথা বলেন না। তৃণমূলকে নিশানা করে যেমন বোমা ফাটান, তেমনি নিজের দলের মধ্যে থাকা ফাঁকগুলোও তুলে ধরেন। বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে প্রশান্ত কিশোরের জয় নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল চর্চা। সেই প্রসঙ্গেই এবার বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসন ছিনিয়ে নিয়ে চমক দিয়েছেন ভোট কুশলী। এই ফলাফল নিয়ে দিলীপ ঘোষ বলেন, রিগিং হলে উপনির্বাচনে শাসক দল জেতে, অবাধ নির্বাচন হলে মানুষ যাকে ভোট দেয় সে জেতে। হেরে গেলে ইভিএম কারচুপি, জিতে গেলে মানুষের রায়। অস্বীকার করেন কেন সবাই? তবে শুধু পিকে নিয়ে নয়, একাধিক ইস্যু নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। রাজ্যের মন্ত্রী উমেশ রায়কে হুমকি প্রসঙ্গেও করেছেন মন্তব্য। সন্ত্রাসবাদ নিয়ে বলেছেন, মোদী ক্ষমতায় আসার পর থেকে জঙ্গি দমন শুরু হয়েছে, বিভিন্ন রাজ্যে জঙ্গি ঘাঁটি নিকেশ শুরু হয়েছে। ব্যতিক্রম ছিল পশ্চিমবঙ্গ, সেখানে জঙ্গিদের আশ্রয় দেওয়া হয়েছে। এখন আশ্রয় সরে গেছে বলে শেষ কামড় দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি নিউ টাউনে থাকি, সেখানে সাপুরজি আবাসনে বিভিন্ন সময় জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল। শুধু নেতা নয়, সাধারণ মানুষের জীবন মূল্যবান, তাদেরও সতর্ক থাকতে হবে। রাজনৈতিক ছাতা সরে যাওয়ায় ওরা মরিয়া হয়ে উঠেছে। পরিচারিকার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ 32 কোটি টাকা, পাসবই দেখে হতবাক বিধবা। অভিযোগ দায়ের মঙ্গলকোট থানায়। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেই সংসার চালান। বহু বছর আগে স্বামী মারা গিয়েছেন। বিধবা ভাতা আর সামান্য উপার্জনই তার একমাত্র ভরসা। অথচ সেই মহিলার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ দেখা গেল প্রায় 32 কোটি টাকা জমা রয়েছে। এই ঘটনায় হতবাক মঙ্গলকোটের লাখুরিয়া গ্রাম পঞ্চায়েতের 8 ঘরা গ্রামের বাসিন্দা ঝুমা দাস। 3 মাস ধরে বিধবা ভাতার টাকা না পেয়ে সোমবার রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের শাখায় পাসবই আপডেট করতে যান ঝুমা। তিনি জানান, পাসবই হাতে পেয়ে দেখেন গত 4 জুলাই তার অ্যাকাউন্টে বিধবা ভাতা বাবদ 1 কোটি টাকা জমা পড়েছে।
এরপর আরও একটি জায়গায় 31,97,37,197 টাকা জমার উল্লেখ রয়েছে। মোট অঙ্ক দেখে কার্যত হতবাক হয়ে যান ঝুমা। বাড়ি ফিরে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান। পরে মঙ্গলকোট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ঝুমা। এরপর দুপুরে বোনপোকে সঙ্গে নিয়ে ফের ব্যাংকে গেলে কর্তৃপক্ষ তাকে জানান এটি একটি প্রযুক্তিগত বা কম্পিউটার জনিত ত্রুটির ফলে তার পাসবই পরিবর্তন করে দেওয়া হবে। তবে ঝুমার অভিযোগ, নতুন পাসবইয়ে 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত কোনো লেনদেনের তথ্যই ছিল না। ঝুমা বলেন, এত টাকা আমার প্রাপ্য নয়। আমি চাই তদন্ত করে প্রকৃত ঘটনার সামনে আসুক। যদি ভুল হয়ে থাকে ব্যাংক সেই টাকা ফিরিয়ে নিক। অন্যদিকে ঝুমার ভাই গৌতম দাসের প্রশ্ন, বিধবা ভাতার জায়গায় 1 কোটি টাকা দেখানো হলো কিভাবে? সত্যিই কি শুধুই প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঝুমার বাড়িতে ভিড় জমাতে শুরু করেন কৌতূহলী মানুষ। যদিও এই অপ্রত্যাশিত ঘটনার জেরে তিনি ও তার পরিবার চরম অস্বস্তির মধ্যে রয়েছেন। ইতিমধ্যেই মঙ্গলকোট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি ব্যাংকের প্রযুক্তিগত ব্যবস্থায় কোনো গলদ ছিল কিনা এবং কিভাবে এমন বিপুল অঙ্কের এন্ট্রি পাসবইয়ে দেখা গেল তা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর। মাদ্রাসা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। বললেন, বাংলাদেশ, পাকিস্তান কিংবা ভারতের যেখানেই মাদ্রাসা থাকুক না কেন সেগুলি সন্ত্রাসবাদের জন্ম দেয়। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উঠেছে বিতর্কের ঝড়। আগামী বছরে রয়েছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার মধ্যে রাজ্যের শীর্ষস্থানীয় নেতার এহেন মন্তব্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। কেশব প্রসাদ মৌর্য বলেছেন, দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিষয়ে কঠোরভাবে ভাবার সময় এসেছে। তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে মাদ্রাসাগুলির কার্যকলাপ নিয়ে সরকারকে আরও কঠোর অবস্থান নেওয়া উচিত। উপমুখ্যমন্ত্রীর এই বিবৃতিটি এমন এক সময়ে এসেছে যখন যোগী আদিত্যনাথের সরকার মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত একটি সংশোধনী প্রস্তাব পেশের দিকে নজর দিয়েছে। সূত্রের খবর, আজ মঙ্গলবার উত্তরপ্রদেশ মন্ত্রিসভার বৈঠকে মাদ্রাসা নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিরোধী দলগুলির অভিযোগ, উপমুখ্যমন্ত্রীর এই মন্তব্য একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছে এবং তার সামাজিক সম্প্রীতির পক্ষে ক্ষতিকর হতে পারে। তার দাবি, কোনো শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে এমন মন্তব্য করা উচিত নয় এবং অভিযোগ থাকলে তা আইনি ও প্রমাণ ভিত্তিক তদন্তের মাধ্যমে দেখা উচিত। অন্যদিকে মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদের কারখানা, এই বক্তব্যের প্রসঙ্গে মৌলানা সাহাবউদ্দিন রিজভী বেরেলি বলেছেন, তসলিমা নাসরিন এবং কেশব প্রসাদ মৌর্য উভয়েই ভারতীয় ইতিহাস পড়া উচিত। স্বাধীনতা যুদ্ধে 45,000 মাদ্রাসায় পণ্ডিত তাদের জীবন উৎসর্গ করেছেন। মাদ্রাসাগুলো থেকে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের জন্ম হয়েছে। রোহিলখন্ড থেকে দিল্লি পর্যন্ত মাদ্রাসার পণ্ডিতেরা নিজেদের জীবন বিপন্ন করেছেন। সরকারের উচিত মাদ্রাসাগুলোকে পুরস্কৃত করা। টুলু মণ্ডল কাণ্ডে উদ্ধার গোপন ডায়েরি, কার পকেটে কত গিয়েছে মিলল খুঁটিনাটি তথ্য। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে নাজিব উদ্দিনের বেআইনিভাবে সাম্রাজ্যের তদন্তে বড় সূত্র পেল জেলা পুলিশ। ধৃত ম্যানেজার সীতেশ প্রামাণিকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গুরুত্বপূর্ণ ডায়েরি। তদন্তকারীদের দাবি, ওই ডায়েরিতে টুলুর আর্থিক লেনদেনের বিস্তৃত হিসেবের পাশাপাশি একাধিক সরকারি আধিকারিকের নামও রয়েছে। যদিও ডায়েরিতে থাকা তথ্যের সত্যতা এখনো যাচাই করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সালারের বাসিন্দা সীতেশ প্রামাণিক টুলুর মোহাম্মদ বাজারের পাঁচামির পাথর ক্রাশারের হিসেব রক্ষক হিসেবে কাজ করতেন। গত 31 জুলাই তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ তথ্য পান। এরপর সোমবার তাকে গ্রেপ্তার করা হলে তদন্তে আরো নতুন তথ্য উঠে আসে। জেলা পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দে এসে জানান, মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের একটি পার্কিং চত্বরে লুকিয়ে রাখা অফিস সহ গুদামে তল্লাশি চালিয়ে একটি বিশেষ ছাপার যন্ত্র উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, এই যন্ত্র ব্যবহার করে নকল ডিসিআর বা চালানের রসিদ ছাপানো হতো। পুলিশের দাবি, উদ্ধার হওয়া হাতে লেখা ডায়েরির প্রতিটি পাতায় কথিত আর্থিক লেনদেনের হিসেব রয়েছে। মামলার কেস ডায়েরির সঙ্গে ওই নথির একাধিক পাতার প্রতিলিপিও আদালতে জমা দেওয়া হয়েছে। তদন্তকারীদের মতে, ডায়েরিতে জেলার বর্তমান এবং প্রাক্তন একাধিক প্রশাসনিক আধিকারিকের নাম উল্লেখ রয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের আগে সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এই মামলায় জেলা পুলিশের আবেদনে কলকাতা হাইকোর্ট আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে। আদালত চত্বরে তিনি জানান, ধৃত মিনার মণ্ডল ও সীতেশ প্রামাণিককে জেরা করেই ছাপাখানা এবং ডায়েরির সন্ধান মিলেছে। তদন্ত যত এগোবে তত নতুন তথ্য ও নতুন নাম সামনে আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত। জন্মদিনের পার্টিতে ডেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ।
শুধু তাই নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং ব্যবসার নাম করে 1.5 লক্ষ টাকা প্রতারণারও অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতায়। ধৃতের নাম অনুভব ভট্টাচার্য। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছিল অনুভব ও অভিযোগকারিনীর। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। মোবাইল নাম্বার আদান প্রদানের পর নিয়মিত কথাবার্তা শুরু হয়। একাধিকবার দেখাও করেন তারা। এই সুযোগেই নিজের জন্মদিনের পার্টিতে তরুণীকে আমন্ত্রণ জানায় অভিযুক্ত। অভিযোগ, নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে তরুণী দেখেন ফ্ল্যাটে আর কেউ নেই। সেই সুযোগে তাকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক বজায় রাখে অভিযুক্ত। তরুণীর অভিযোগ, বিয়ের আশ্বাস দেখিয়েও আরও একাধিকবার তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। শুধু তাই নয়, ব্যবসায় বিনিয়োগের কথা বলে তরুণীর কাছ থেকে প্রায় 1.5 লক্ষ টাকা নেয় অভিযুক্ত। টাকা পাওয়ার পর থেকেই আচরণ বদলে যায়। ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করে বলে অভিযোগ। প্রতারিত হওয়ার পর পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে অনুভব ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কাকলির সঙ্গে এনডিএর বৈঠকে মোদী শাহের সঙ্গে প্রথম সারিতে সুদীপ। এনসিপিআই ঐক্যবদ্ধ বার্তা দিলেও গরহাজির 3 সাংসদ। সংসদে এনডিএ বৈঠকে যোগ দিলেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে সংসদের গ্রন্থাগার ভবনে হওয়া এই বৈঠকে যোগ দেওয়ার আগে সুদীপ বলেন, এনসিপিআইতে সকলে ঐক্যবদ্ধ রয়েছে। তবে 20 জন সাংসদের দলনেতা হিসেবে সুদীপ একতার বার্তা দেওয়ার পরেই দেখা যায় এনডিএর বৈঠকে গরহাজির হয়েছেন 3 সাংসদ। এই 3 সাংসদ হলেন মুর্শিদাবাদের আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠান। এই 3 সাংসদকে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে। জল্পনা এই যে তারা কালীঘাট তৃণমূলে ফেরার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। যে জল্পনায় জল বাতাস দেয় সৌগত রায়ের বক্তব্য। সংসদ চত্বরে তাহের এবং খলিলুরকে পাশে নিয়ে সৌগত বলেছিলেন, আমরা তো চাই সবাই ফিরে আসুন। সোমবার কালীঘাট তৃণমূলে বিধায়ক কুণাল ঘোষও বলেছিলেন, ওদিকে যাওয়া অন্তত 6 জন সাংসদ এবং বেশ কয়েকজন বিধায়ক আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। এই আবহে ওই 3 সাংসদের অনুপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ মঙ্গল মিলন বৈঠকে অন্যান্য শরিক দলগুলির পাশাপাশি উপস্থিত ছিল এনসিপিআইও। সংসদের বাদল অধিবেশনে শুরু হওয়ার পর গত মঙ্গলবার এনডিএর বৈঠকে যোগ দিতে পারেননি সুদীপ। তার পরিবর্তে বৈঠকে এনসিপিআইকে নেতৃত্ব দেন লোকসভার দলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। কাকলি সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই সারিতে বসেছিলেন। মঙ্গলবার সুদীপও শাহ মোদীর সঙ্গে সামনের সারিতে বসেন। অন্য প্রান্তে সামনের সারিতে বসেছিলেন কাকলি। দ্বিতীয় সারিতে বসে থাকতে দেখা যায় শতাব্দীকে। মঙ্গলবারই দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেছেন সুদীপ, কাকুলি এবং এনসিপিআই এর অন্যান্য সাংসদরা। গত মঙ্গলবারই এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের পৃথক কর্মসূচির জন্য সেদিন দিল্লি যেতে পারেননি শুভেন্দু। সোমবার সংবাদ সংস্থা পিটিআইকে বৈঠকের কথা জানান সুদীপ জানান, সাংসদেরা তাদের সংসদীয় এলাকায় কিভাবে রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন, উন্নয়নের গতি কিভাবে ত্বরান্বিত করা যাবে, সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। তবে এরই মধ্যে এনসিপিআই এর 3 সাংসদের অনুপস্থিতি নতুন জল্পনার ক্ষেত্র প্রস্তুত করেছে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এনসিপিআই নির্বাচন কমিশনের খাতায় স্বীকৃত দল। তবে কাকুলির সহ তৃণমূল ত্যাগী 20 সাংসদ এখনও এনসিপিআই সদস্য হিসেবে লোকসভায় স্বীকৃতি পাননি। লোকসভার খাতায় কলমে তারা এখনও তৃণমূলের সাংসদ। উত্তরে রেড অ্যালার্ট, সঙ্গে রাখুন ছাতা। আজও ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। পূর্বাভাস মতোই সোমবার দুপুরের পর থেকে কলকাতায় ঝেঁপে নেমেছে বৃষ্টি। রাত পর্যন্ত চলেছে দুর্যোগ। আজ মঙ্গলবার কলকাতায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও। অন্যদিকে উত্তরবঙ্গে জারি রয়েছে রেড অ্যালার্ট। হাওয়া অফিস জানিয়েছে, আজও ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা। আগামী 24 ঘন্টায় আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় কলকাতায় 89.0 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে বৃষ্টি হলেও ব্যবসা গরম কাটেনি। সকাল থেকেই রয়েছে অস্বস্তিকর আবহাওয়া। অন্যদিকে এক রাতের ভারী বৃষ্টিতে জলে ভাসছে আলিপুরদুয়ার। গত 24 ঘন্টায় আলিপুরদুয়ার ও তার আশেপাশের এলাকায় রেকর্ড 215.20 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা এই বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক ওয়ার্ড। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি, ভারী বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কালিম্পং ও কোচবিহার জেলায় 1 বা 2টি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেমি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার 1 বা 2টি স্থানে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাইবার হামলার শিকার মাদ্রাসা মন্ত্রী ক্ষুদিরাম টুডু। সিঁদুরে মেঘ দেখে পরিচিতদের সতর্ক বার্তা টুডুর। এবার রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ হ্যাকারদের দখলে তার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। বিষয়টা জানতে পেরেই নিজে সকলকে সতর্ক করেছেন মন্ত্রী। তার স্পষ্ট বার্তা, আমার নামে টাকা চাইলে কাউকে দেবেন না। ঘটনার নেপথ্যে কে বা কারা, আসল উদ্দেশ্যই বা কি তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টা ঠিক কি? ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন ক্ষুদিরাম। সেখানে তিনি লিখেছেন, প্রিয় আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ী, আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি 9474778898 হ্যাক হয়েছে। আমার পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়া ও বিভ্রান্তিকর বার্তা পাঠানো হচ্ছে। অনুগ্রহ করে আমার নামে আসা কোনো টাকা চাওয়ার মেসেজ বা কলকে বিশ্বাস করবেন না। তার সাফ বার্তা, কোনো অবস্থাতেই যেন কাউকে টাকা না দেওয়া হয়। এমনকি এই মেসেজ পেলে তার জবাব না দেওয়ার পরামর্শই দিয়েছেন তিনি। সেই পোস্টেই ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, ইতিমধ্যেই সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন তিনি। এই প্রথম নয়, মাসখানেক আগে শিক্ষামন্ত্রী দীপক বর্মনের হোয়াটসঅ্যাপও হ্যাক করা হয়েছিল। তার অ্যাকাউন্ট ব্যবহার করে একই কায়দায় টাকা চাওয়া হচ্ছিল। উল্লেখ্য, সম্প্রতি সাইবার প্রতারকদের ডানা ছাড়তে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনেও নেমেছে পুলিশ। প্রতিটা থানায় সাইবার হেল্প ডেস্ক থেকে প্রতারিতদের দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। তা সত্ত্বেও সাইবার জালিয়াতদের বারবারন্ত থামছে না। আজ মঙ্গলবার 4 তারিখ। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত আপডেট। সংবাদগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। প্রতিদিন সবার আগে নির্ভুল ও আপডেটেড খবর পেতে আমাদের সংবাদ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন খবর ও আপডেট নিয়ে।